ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আর তার আগে বলে রাখি যে এই যে ভিডিওটি করছি সেটি আমার কাছে ভীষণ স্পেশাল, তার কারণ এটা আমার শ্বশুরবাড়ি থেকে করা প্রথম স্টাডি ব্লগ। আর এটা আমাদের একটা ঠাকুর ঘর। আর তোমরা সকলেই জানো কম বেশি যে যারা আমার ভিডিও দেখো যে আমার ঠাকুর ভীষণ ভালো লাগে, তো তার জন্য আমি প্রথম ব্লগটি এই ঠাকুর ঘর থেকেই শুরু করছি। এদিকের পরিবেশও ভীষণ সুন্দর। এতদিন বাইরে থাকার পরে যখন বাড়িতে আসি চারিদিকে গাছপালা, মানে খোলামেলা পরিবেশ, ভীষণ ভালো লাগে। এটা আমাদের আরেকটা ঠাকুর ঘর, মা বাবার গুরুদেব। তো চলো আজকে যে স্টাডি ব্লগটা সেটা মানে ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করি। আর আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা একদম রথযাত্রার দিনে। তো জয় জগন্নাথ। আর এখানে দেখো কত বই চারিদিকে রয়েছে, এগুলো সব এসএসসিরই বই। তো আমার যে হাজব্যান্ড, তো সে এসএসসি সিরিয়ালে চাকরি করে, তো তার জন্য প্রচুর বই খাতা রয়েছে এখানে। তো এই বইগুলো অনেক দিন পরে দেখছি, ভীষণ ভালো লাগে। তো প্রচুর বই, এখন কি এগুলো সব বাক্সবন্দি আর কি হয়ে গেছে, অ্যাচিভ হয়ে গেছে। তো আমি কতদিনে আমার যে টার্গেট সেটা অ্যাচিভ করতে পারবো জানি না, তবে চেষ্টা তো করে যেতেই হবে। এগুলো হলো আমার বই খাতা। কতদিন পর এই বই খাতাগুলোকে হাতে পেলাম, মানে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে এই যে স্ক্যানারটা যখন হাতে পেয়েছি না, এটা মানে ভীষণ ভালো লাগছে। তোমরা যদি চাও আমি এই স্ক্যানারের ভিডিওটা তোমাদের সাথে মানে পরপর যে প্রিভিয়াস ইয়ার WBCS-এর আছে সেটা শেয়ার করতে পারি। তো WBCS স্ক্যানারটা, তো আরও অনেক বই। আর এখানে যে ফাঁকা ফাঁকা দেখছো না, এগুলো সব মানে প্যাকিং করে শিলচরে নিয়ে যাওয়া হয়েছিল। তো আবার সেগুলো আবার মানে পড়েই রয়েছে প্যাকড অবস্থায়। এগুলো সব ভর্তি ছিল, এখানে বই রয়েছে। তারপর আরও অনেক রকমের বই রয়েছে, আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। এগুলো সব আমি কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম, এগুলো ভীষণ উপকারী, এগুলো হ্যান্ডবুক এগুলো। তো এই তো এরকম প্রচুর বই রয়েছে। তো যাই হোক, আজকের যে ইম্পর্টেন্ট টপিক সেটাই আমরা শুরু করব আজকে আমরা। আপাতত এটা আমার পড়ার জায়গা, চারিদিকের পরিবেশও ভীষণ সুন্দর। তো এখানে আমি পড়বো এবং তার সাথে সাথে কিছু স্টাডি ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ইম্পর্টেন্ট স্লোগান যেগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলোই আজকে শেয়ার করব পুরোটাই। এটা মানে সমস্ত পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে থাকে, WBCS বলো কিংবা PSC মিসলেনিয়াস বলো, যে কোনো পরীক্ষার জন্য, কিংবা তোমার ক্লার্কশিপ বলো, যে কোনো SSCর পরীক্ষা হতে পারে, রেলের পরীক্ষা হতে পারে। তো ইম্পর্টেন্ট স্লোগানগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। তো একটা একটা করে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের টপিক হলো ইম্পর্টেন্ট স্লোগান। তো প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হলো মারো ফিরাঙ্গি কো। তো মারো ফিরাঙ্গি কো সেটা কে বলেছিলেন মঙ্গল পাণ্ডে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, ইনি জানেন, মানে জানো তোমরা সকলেই যে 1857 সালের যে মহাবিদ্রোহ হয়েছিল সেখানে খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছিলেন মঙ্গল পাণ্ডে। তো সেটা, আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো 1857 সালের যে মহাবিদ্রোহ হয়েছিল সেটা কোন ডেটে হয়েছিল। তো মারো ফিরাঙ্গিকো কে বলেছিল, এম দিয়ে বলবে তোমরা, মঙ্গল পাণ্ডে, এভাবে মনে রাখতে পারো। এবার নেক্সট যদি আমরা বলি তাহলে কি সেটা আরাম হারাম হে, এটা কে বলেছিল, মানে আরাম হারাম হে বলেছিলেন হচ্ছে জওহরলাল নেহেরু। তোমরা সকলেই জানো যে আমাদের যে প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন তিনি জওহরলাল নেহেরু, তিনি বলেছিলেন আরাম হারাম হে। এবার নেক্সট এটাও খুব ইম্পর্টেন্ট একটা, মানে এই কোয়েশ্চেনটাও না ভীষণ ইম্পর্টেন্ট একটা। মাই আলটিমেট এম ইজ টু ওয়াইপ এভরি টিয়ার ফ্রম এভরি আই, মানে প্রত্যেকটা মানুষের চোখ থেকে আমি জলটাকে মুছে দেব। তো এই কথাটা কে বলেছিলেন, এই কথাটা কে বলতে পারেন? এই কথাটা বলেছিলেন যে ফার্স্ট প্রাইম মিনিস্টার যিনি ছিলেন তিনি হচ্ছে জওহরলাল নেহেরু। মাই আলটিমেট এম ইজ টু ওয়াইপ এভরি টিয়ার ফ্রম এভরি আই, প্রত্যেকটা মানুষের চোখ থেকে আমি যে জল মুছবো এটাই আমার আলটিমেট এম। এটাই তো হওয়া উচিত না, যিনি প্রথম প্রাইম মিনিস্টার হবে। তো কে বলেছিলেন হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু শুধু এই কথা বলেনি, এছাড়াও আরও মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো যেগুলো বলেছিলেন, যেমন হচ্ছে পূর্ণ স্বরাজ কথাটা কে বলেছিলেন? পূর্ণ স্বরাজ বলেছিলেন হচ্ছে জওহরলাল নেহেরু। আচ্ছা, পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, এই কথাটা জওহরলাল নেহেরু পার্টিকুলার কোন টাইমে বলেছিলেন তোমরা আমাকে কমেন্টে জানাবে। এবারে নেক্সট হলো হু লিভস ইফ ইন্ডিয়া ডাইজ, যদি ইন্ডিয়ায় মারা যায় তাহলে কে বাঁচবে? তাহলে এটা কে বলেছিলেন, মানে ইন্ডিয়া মানে কতটা, ইন্ডিয়া মানে সমস্ত কিছু, বা ইন্ডিয়ার মানুষজন সব কিছুকেই বোঝাচ্ছে। যদি বলি ইন্ডিয়ায় মারা যায় তাহলে কে বেঁচে থাকবে? হু লিভস ইফ ইন্ডিয়া ডাইজ, এই কথাটা কে বলেছেন? এই কথাটাও কিন্তু জওহরলাল নেহেরুই বলেছিলেন। তারপরে নেক্সট হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি ইজ এ সিনোনিম অফ ডেভেলপমেন্ট, মানে হেভি ইন্ডাস্ট্রি যদি করা যায় সেটাই হচ্ছে সিনোনিম অফ ডেভেলপমেন্ট। এই কথাটাকে বলেছিলেন, এই কথাটাও জওহরলাল নেহেরু বলেছিলেন।
এবার দ্য স্ট্রোক অফ মিডনাইট হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম। এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা বলেছিলেন জওহরলাল নেহরু। এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, WBCS-এর জন্য এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায়। দ্য স্ট্রোক অফ মিডনাইট হোয়েন ওয়ার্ল্ড স্লিপস, যখন মধ্যরাতে যখন পৃথিবী ঘুমাবে, ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম, ইন্ডিয়ায় তখন হচ্ছে ফ্রিডম মানে স্বাধীনতা অর্জন করবে। এই কথাটা বলেছেন জওহরলাল নেহরু, ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এটা তো তোমরা সকলেই জানো আশা করি, যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। এই কথাটা কে বলেছিলেন? এক্সট্রিমিস্ট লিডার বাল গঙ্গাধর তিলক, বিজি তিলক বলেছিলেন যে স্বরাজ হচ্ছে আমার জন্মগত অধিকার এবং আমি এটা অর্জন করেই ছাড়বো। এটা কবে বলেছিলেন? 1916 সালে তিনি এই কথাটা কিন্তু বলেছিলেন। এবারে নেক্সট, উই উইল নট অ্যাচিভ এনি সাকসেস ইন আওয়ার লেবার্স ইফ উই ক্রোক ওয়ান্স আ ইয়ার লাইক এ ফ্রগ। যদি আমরা ব্যাঙের মতো করে সারা বছরে একবারই ডাকি, তাহলে কিন্তু আমরা কখনোই স্বাধীনতা মানে আমাদের যে সাকসেসটা, স্বাধীনতা, সেটা কিন্তু অর্জন করতে পারবো না। এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন হচ্ছে বিজি তিলক। এই সমস্ত কথা কে বলতে পারবেন? এই সমস্ত কথা নিশ্চয়ই যারা এক্সট্রিমিস্ট লিডার রয়েছে তারাই বলতে পারবেন। তার কারণ কি, এই যে ক্রোক ওয়ান্স ইয়ার লাইক এ ফ্রগ, এই কথাটা যেটা আছে সেটা বিজি তিলক বলেছেন। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কথা, কারণ সেই সময়টা যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল সেই সময়টা পরিচালিত হচ্ছিল হচ্ছে মডারেটদের দ্বারা। আর মডারেটদের কি অভ্যেস ছিল যে হাতে মানে ব্রিটিশের হাতে পায়ে ধরে তারা স্বাধীনতা অর্জন করবে, কিন্তু এক্সট্রিমিস্ট যারা তারা তো সেটা চায়নি। তাই এই কথাটা বলেছিল ক্রোক ওয়ান্স আ ইয়ার লাইক এ ফ্রগ। এই মডারেটরা তাই করে, সেটা বলেছেন বিজি তিলক। এবার সাইমন কমিশন, গো ব্যাক সাইমন, এই যে এটা কে বলেছিলেন? এটাও এক্সট্রিমিস্ট লিডার লালা লাজপত রায়। তো তিনি বলেছিলেন গো ব্যাক সাইমন। তো এই যে সাইমন কমিশন ইন্ডিয়াতে কবে এসেছিল তোমরা আমাকে কমেন্টে জানাবে। এবার নেক্সট, আ ব্লো টু দ্য স্টিক্স অন মাই হেড উইল প্রুভ টু বি দ্য নেল অফ দ্য কাস্কেট অফ দ্য ব্রিটিশ রুল। এই কথাটা কি বলছে? ওই যে লালা লাজপত রায় ব্রিটিশের লাঠিচার্জের যখন অ্যান্টি সাইমন যে মুভমেন্টটা যেটা হলো, সেই সময় যে মানে ব্রিটিশের যে পুলিশের যে লাঠিচার্জ করছিল, সেই সময় তো তিনি মারা গেলেন না, তার আগে তিনি এই কথাটা বলেছেন, আ ব্লো টু দ্য স্টিক্স অন মাই হেড, ওই যে ওনার লাঠিচার্জের আঘাতেই মারা গেলেন। উইল প্রুভ টু বি দ্য নেল অফ দ্য কাস্কেট অফ দ্য ব্রিটিশ রুল। এই কথাটা কে বলেছিল? এই যে ব্লো টু দ্য স্টিক্স অন মাই হেড, এইটুকুটা পড়লেই তোমরা বুঝে যাবে এটা বলেছিলেন লালা লাজপত রায়। তো হয়ে গেল আমাদের ফার্স্ট যে এটা রয়েছে। এবার আমরা যাব হচ্ছে নেক্সট হচ্ছে ডু অর ডাই। তো ডু অর ডাই কে বলেছিলেন? ডু অর ডাই এই কথাটা বলেছিলেন মহাত্মা গান্ধী বলেছিলেন যে ডু অর ডাই। তোমরা সকলেই কম বেশি এটা জানো, যে যখন দেখছেন যে না আর হচ্ছে না, ব্রিটিশকে বলে স্বাধীনতা অর্জন করতে পারছে না, তখন বললেন যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় এই স্লোগানটা দিয়েছিলেন, ডু অর ডাই। তো এবার নেক্সট হচ্ছে স্যানিটেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইন্ডিপেন্ডেন্স। আমরা যে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্যানিটেশন। এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা মহাত্মা গান্ধী বলেছিলেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, মানে একটা স্লোগান। এবার নেক্সট, দ্য স্লোগান কুইট ইন্ডিয়া ওয়াজ কয়েন্ড বাই, ভীষণ ইম্পর্টেন্ট এবং একটুখানি মানে বিষয়টা কি বলতো একটু ট্রিকি হতে পারে ব্যাপারটা, কারণ কি কুইট ইন্ডিয়া মানেই আমরা গান্ধীজিকে লাগিয়ে দেবো, কিন্তু তা কিন্তু হবে না। দ্য স্লোগান কুইট ইন্ডিয়া ওয়াজ কয়েন্ড বাই, কুইট ইন্ডিয়া এই স্লোগানটা কয়েন্ড হয়েছিল ইউসুফ মেহের আলী। তো কার দ্বারা কয়েন্ড হয়েছিল? ইউসুফ মেহের আলী। তিনি বলেছিলেন যে কুইট ইন্ডিয়া এই স্লোগানটাকে কয়েন করেছিলেন প্রথম, সেটাকে ইউসুফ মেহের আলী। এটা কিন্তু তোমরা আলাদাভাবে এবং স্পেশালভাবে মনে রাখবে। এবার জয় হিন্দ এই কথাটাকে বলেছে তোমরা সকলেই জানো, জয় হিন্দ। তারপর দিল্লি চলো, গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, দিল্লি চলো, জয় হিন্দ, এই সমস্ত কথাগুলো, এই স্লোগানগুলো দিয়েছিলেন আমাদের সুভাষচন্দ্র বোস। এবার নেক্সট আরেকটা, এটাও বেশ ইম্পর্টেন্ট এবং অনেকে জানে অনেকে জানে না, সেটা হলো সত্যমেব জয়তে। এই কথাটা কি, দ্য ট্রুথ অ্যালন শ্যাল ট্রায়াম্ফ। এই কথাটা কে বলেছিল? যে সত্যমেব জয়তে। এই কথাটা বলেছিলেন পণ্ডিত মদন মোহন মালব্য বলেছিলেন হচ্ছে সত্যমেব জয়তে। এটা তোমরা আলাদা করে মনে রাখবে। এবার নেক্সট হচ্ছে ইনকলাব জিন্দাবাদ। এটা তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং পিএসসি WBCS এগুলো আসা মানে কোয়েশ্চেন আর কি। ইনকলাব জিন্দাবাদ এই কথাটা কে কয়েন করেছিল? ফার্স্ট কয়েন করেছিল হজরত মোহানি। অনেকে ইনকলাব জিন্দাবাদ দেখলেই হয়তো বলবে যে ভগৎ সিং, কিন্তু তা কিন্তু না, তিনি এই কথাটাকে পরবর্তীকালে পপুলারাইজ করেছিলেন ভগৎ সিং, কিন্তু ইনকলাব জিন্দাবাদ এই কথাটা
কয়েন করেছিলেন টার্মটা তিনি হলেন হসরত মোহানি। এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর পরে যদি বলে পরবর্তীকালে কে পপুলারাইজ করেছেন, তখন মানে যদি ইনকলাব জিন্দাবাদ বলে স্লোগানটা কার, এমনি ভগৎ সিং দেবো, কিন্তু পার্টিকুলারলি যদি বলে যে এই স্লোগানটা কয়েন্ড বাই, তখন আমরা কে দেবো, হসরত মোহানি। এবার নেক্সট, সাম্রাজ্যবাদ কা নাশ হো, এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা বলেছিলেন হলো ভগৎ সিং। ভগৎ সিং এই কথাটা বলেছিলেন। কার মাধ্য, ডোন্ট গিভ ট্যাক্স, ট্যাক্স দিও না তোমরা, এটা কে বলেছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। আমাদের যে প্রথম হোম মিনিস্টার ছিলেন তিনি সর্দার বল্লভভাই প্যাটেল। এই কথাটা মানে ভারতের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো আচ্ছা, সর্দার টাইটেলটা, এই টাইটেলটা ওনাকে কে দিয়েছিল? তোমরা আমাকে কমেন্টে জানাবে। ডোন্ট গিভ ট্যাক্স এই কথাটা বলেছিলেন প্যাটেল। আর এই পার্টিকুলার এই যে স্লোগানটা, এটা আমার মানে ভীষণ ভালো লেগেছে এটা জানতে পেরে আর কি। ডোন্ট টেক রেস্ট আফটার ইউর ফার্স্ট ভিক্টরি বিকজ ইফ ইউ ফেল ইন সেকেন্ড মোর লিভস আর ওয়েটিং টু সে দ্যাট ইউর ফার্স্ট ভিক্টরি ওয়াজ জাস্ট লাক। বলছে যে তোমার যে প্রথম জয়ের পরে কখনোই রেস্ট নিও না, তার কারণ যদি তুমি সেকেন্ড অ্যাটেম্পটে ধরো ফেল করলে, তখন আরও সবাই কি বলবে, বলবে যে তো ওর প্রথম যে জিতেছিল সেটা জাস্ট ফর লাক বশত সে বেরিয়ে গেছে। তো আমরাও তাই হয়তো কোনো কারণে হয়তো কোনো একটা এক্সাম, হয়তো ছোটোখাটো এক্সাম হতে পারে, কিংবা কোনো একটা এক্সামের প্রিলিমিনারি, তো এই এক্সামে পাশ করার পরে তখন কিন্তু ধরো আমার কথাই বলছি, আমি হয়তো WBCS প্রিলিমিনারি পাশ করেছি, তো মেন্স এখনও পাশ করতে পারিনি। তো সে 22-23, তো 20 থেকেই তো মেন্স দিচ্ছি, যাই হোক। তো তারপরে 22-23 রেজাল্ট যদি এখনও বাকি, তো সেক্ষেত্রে আমি কিন্তু প্রিলিমিনারি পাস করছি। এবার করার পরে তখন যদি শুধু প্রথমবার পাস করতাম, তখন সবাই বলতো কি ওই লাকের বশত পেরে গেছে আর কি কোনো রকমে। কিন্তু যেহেতু পরপর 4 বার মানে করেছি প্রিলিমিনারিতে, তখন না, আমি এটা সত্যিই হয়তো একটু হলেও পড়াশোনাটা করে তার জন্য জিতেছে, কিন্তু মানে পেরেছে আর কি। তো এখনও কেউ কিন্তু ফুল বলবে না, বলবে ও ঠিক আছে প্রিলিমিনারি তো একটু পড়লেই হয়ে যায় তাই পেরেছে, কিন্তু মেন্সটা তো সমুদ্র, এখনও তো পারলই না, এই কথাটা কিন্তু শুনতেই হবে। কিন্তু যখন আমি মানে পুরো প্রসেসটা কমপ্লিট করে প্রিলিমস মেন্স ইন্টারভিউ করে যখন আমি WBCS অফিসার হব, তখন কিন্তু কেউ বলবে না যে আমি লাখ বশত কিংবা অল্প খেটে পেলাম। তো সেটাই, শুধু প্রিলিমিনারি পাস করে বসে থাকলে হবে না, আমাকে মেন্স ইন্টারভিউটাও ক্র্যাক করতে হবে। তো তোমাদের সকলকেই তাই বলছে ডোন্ট টেক রেস্ট আফটার ইউর ফার্স্ট ভিক্টরি। এই কথাটা না তোমরা প্রত্যেকেই তোমাদের মাথায় নিয়ে নাও, এটা লিখে রাখো দরকার হলে, আমিও তাই করবো। ডোন্ট টেক রেস্ট আফটার ইউর ফার্স্ট ভিক্টরি বিকজ ইফ ইউ ফেল ইন সেকেন্ড মোর লিভস আর ওয়েটিং টু সে দ্যাট ইউর ফার্স্ট ভিক্টরি ওয়াজ জাস্ট লাক। এই কথাটা কে বলেছিলেন? APJ আব্দুল কালাম স্যার বলেছিলেন এই কথাটা। আমার মানে ভীষণ মানে ফেভারিট একজন মানুষ, যাকে বলে মানুষ বলা ওনাকে ভুল হবে, উনি মানে সাধারণ মানুষেরও অনেক ওপরে, তো আমার কাছে উনি ভগবান তুল্য। তো এই দিয়েই আজকের এই কোটেশনটা দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। তো তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার মানে ফার্স্ট ভিডিও করলাম একটা নতুন জায়গায়, নতুন বাড়িতে, তো আমি তো ভীষণ মানে খুশি এবং আমার ভালো লাগলো। আশা করি তোমারও ভালো, মানে তোমাদের সকলের ভালো লাগবে ভিডিওটি। তো আস্তে আস্তে আমি এখন এসেছি, জাস্ট 3-4 দিনের জন্য এসেছি, তো আমার একটু বই খাতাগুলো শেয়ার করব এবং তার সাথে কিছু বইও নিয়ে যাব। এরপরে তোমাদেরকে আমি মানে একটু সিরিজ ধরে ধরে না চেষ্টা করব করার। তোমরা যদি বলো তো আমার ইচ্ছে আছে, এই যে WBCS স্ক্যানারটা আছে না, এই স্ক্যানারটার একদম খুব ভালো মতো করে মানে তোমরা যদি বলো আমি করব কি না, তোমরা যদি বলো তবেই আমি করব, না হলে করব না। এই যে স্ক্যানারটা, আমার অনেকগুলো স্ক্যানার কেনা আর কি, আমি মানে অনেক কয়টাই স্ক্যানার কিনেছি, যে নতুন নতুন কোয়েশ্চেন দেয়, ভালো লাগে, কারণ এই বইটাই তো খুব ভালোভাবে পড়তে। এটা আমার একদমই নতুন, এটা মনে হয় আমার 2-3 নাম্বার স্ক্যানার হয়তো। তো এই যে স্ক্যানারের যে এই কোয়েশ্চেনগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্ট মানে সাবজেক্ট ধরে ধরে টপিক ধরে ধরে যেগুলো প্রিভিয়াসে এসেছে, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো তোমরা যদি বলো যে হ্যাঁ দিদি করো, কারণ কি এই কোয়েশ্চেনগুলো করলে WBCS তো হবে, এবং তার সাথে সাথে মানে শুধু এই কোয়েশ্চেন না, এই রিলেটেড টপিকগুলো তার সাথে সাথে স্টেটের অন্যান্য এক্সাম এবং নানা সেন্ট্রালের সব এক্সামই কিন্তু অনেকটাই কভার হয়ে যাবে। যেমন দেখো এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আছে, তো এখান থেকে পুরো এই যে টপিকগুলো আছে, টপিক ধরে ধরে প্রিভিয়াস কোন বছর কোনটা এসেছে, তো তোমরা আমাকে জানিও। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেয়ার করছি, কেমন লাগলো সেটাও জানাও। আর হচ্ছে তার সাথে যে স্ক্যানারটা কন্টিনিউ করব, মানে করব কি না, শুরু করব কি না, কারণ আমাকেও পড়তে হবে। আমি অনেক দিন হলো স্ক্যানার পড়ি না, আর WBCS মানেই তার প্রিভিয়াস ইয়ার, যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার আগে করতেই হবে। তো
তো আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।